নীলা, এসব কি হচ্ছে? আগামীকালকে তোমার অনার্স ফাইনালের পরীক্ষা, আর এখন তুমি বসে বসে ফোন টিপাটিপি করছো। আপনার সঙ্গে বিয়েটা হয়ে আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। আপনি জানেন আমি কত আশা নিয়ে বেঁচেছিলাম। আমি বিয়ে করব রোমান্টিক একটা ছেলেকে, যে আমার সঙ্গে সারাক্ষণ রোমাঞ্চ করবে, সবসময় আমাকে ভালোবেসে কিছু একটা বলবে। কিন্তু আমার আপনার সঙ্গে বিয়েটা হলো মানে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আজকে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এখন তো আপনার আমার সঙ্গে রোমাঞ্চ করার কথা, অথচ আপনি আমাকে বই দিয়ে পড়ার টেবিলে বসিয়ে রেখেছেন। একদম বেশি কথা বলবে না। বেশি কথা বলা আমার পছন্দ নয়। বাচ্চা মেয়েটা, আর এখনই এত পেকে গেছো। রোমাঞ্চে তুমি কি বুঝছো? আগামীকালকে তোমার ফাইনাল ইয়ারের এক্সাম। এখন তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর হ্যাঁ, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। একদম ফাজলামি করবে না। আর তোমার মোবাইলটা আমার কাছে দিয়ে দিও। কথাটা বলে নীল আমার দিকে এগিয়ে আসছিল আমার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নেওয়ার জন্য। ঠিক তখনই আমি তাকে জড়িয়ে ধরে দুই ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, দেখো, তুমি আমার সাথে এরকমটা করো না। হাজার হোক আমি তোমায় বিয়ে করাবো বলে কথা। আজকের রাতটা তুমি আমায় মাফ করে দাও না প্লিজ। আজ আমি পড়াশোনা করতে পারবো না। আজ সারা রাত আমি তোমার সঙ্গে রোমাঞ্চ করব। আর যদি তুমি আমাকে রোমাঞ্চ করতে না দাও, তাহলে কিন্তু আমি সারা রাত বসে বসে কান্না করব। কিন্তু তারপরও আমি আজ পড়তে বসবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু আমি তোমার সঙ্গে ওসব করতে পারবো না। এখন তুমি পড়াশোনা করবে, কারণ আগামীকালকে তোমার পরীক্ষা। আর পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। এতদিন তুমি আমার ছাত্রী ছিলে, সেটা ঠিক ছিল, কিন্তু আজ থেকে তুমি আমার বিয়ে করাবো। আর তুমি যদি ভার্সিটিতে খারাপ রেজাল্ট করো, তাহলে আমার মান সম্মান যাবে। সেরকম কিছুই হবে না। আমি আগে থেকেই ভালো প্রিপারেশন নিয়ে রেখেছি। আমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এখন আমি কিছুতেই বই নিয়ে বসে থাকতে পারবো না। বাসরাত সেটা জীবনে একবারই আসে। আমি আমার জীবনের স্পেশাল মুহূর্তটাকে মাটি হয়ে যেতে দেখতে পারবো না। নীলা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন ধৈর্যের সীমা হারিয়ে ফেলছি। আমি কিন্তু এখন তোমার উপর হাত তুলতে বাধ্য হব। আমি আশা করি সেটা তোমার জন্য ভালো হবে না, আর আমার জন্য ভালো হবে না। তাই আমি তোমাকে যেটা বলছি চুপচাপ সেটা মেনে নাও। তুমি এখন পড়তে বসো, আর মনোযোগ দিয়ে পড়াটা শেষ করো। আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি এখন পড়তে বসতে পারবো না, কারণ আজকে আমার বাসর রাত। আমি কোনোভাবেই বইয়ের উপর মন বসাতে পারবো না। তোমাকে যেটা বলছি তুমি সেটা মেনে নাও। তুমি এখন বিছানায় চলো। আজ তুমি আমায় আদর করবে। তোমাকে আমি বিশুদ্ধ বাংলা ভাষায় যেটা বলেছি, তুমি কি সেটা শুনতে পাচ্ছ না? তোমাকে তো আমি বলেছি তোমার সঙ্গে ওসব আমি করতে পারবো না, কিন্তু তারপর তুমি কেন বুঝতে চাইছো না? কেন আমাকে এইসব বিষয় নিয়ে জোরাজোরি করছো? দেখো, তোমার পরীক্ষাটা ভালো ভালো শেষ হয়েছে। তুমি ভালো একটা রেজাল্ট করো, তারপর তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। কিন্তু নীলা আমার কোনো কথাই শুনছে না। সে তার মতো করে বলেই যাচ্ছে। আমার যা বলার আমি বলে ফেলেছি। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তুমি আজ আমাকে আদর করবে, তার মানে আমাকে আদর করতেই হবে। তাছাড়া অন্য কোনো উপায় নেই। এখন তুমি যদি আমার সঙ্গে কথা বলে বলে সময় নষ্ট করো, তাহলে তো আর কিছুই করার নেই। কিন্তু আমার সিদ্ধান্তের একটু নড়চড় হবে না। আমি কিছুতেই বোঝাতে পারছি না বিষয়টা। তুমি কেন এটা বুঝতে পারছো না যে আগামীকালকে তোমার এক্সাম? আর এখন যদি তুমি এসব নিয়ে পড়ে থাকো, তাহলে কাল সারা দিন তুমি এসব কিছু নিয়েই চিন্তা করবে, কি হয়েছিল আর কি হয়নি। তখন আর তোমার পরীক্ষার খাতায় কোনো কিছু লেখাই হবে না, যার ফলস্বরূপ তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। আর তার দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে। তুমি কি আমাকে জানো না নাকি? আমি তোমার নতুন স্টুডেন্ট। তুমি আমার সম্পর্কে খুব ভালো করে জানো যে আমি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিয়ে রেখেছি। কোনো কিছুই হবে না। আমি পরীক্ষায় ইনশাল্লাহ
ভালো রেজাল্ট করব। কিন্তু তুমি এখন যদি আমাকে আদর না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আগামীকাল খাতায় কোনো কিছুই লিখব না। শূন্য খাতা পরীক্ষার হলে জমা দিয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে বিছানায় চলো। যেহেতু আমার আর কোনো কিছু করার নেই, সেহেতু তোমার সঙ্গে কথা বলে আর লাভ নেই। তবে হ্যাঁ, আমি তোমার সঙ্গে এখন বিছানায় যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিব, আর 1 ঘন্টা পর কিন্তু তোমাকে আবার পড়তে বসতে হবে। উফ বাবা, আমি আর পারছি না। সারাক্ষণ শুধু পড়ার পড়াশোনা ছাড়া অন্য কোনো কথা বের হয় না তোমার মুখ দিয়ে। আচ্ছা ঠিক আছে, তবে 1 ঘন্টা নয়, আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। 2 ঘন্টা সময় তুমি আমার সঙ্গে কাটাবে, তারপর আমি পড়তে বসবো। কেয়ার করা আমি বাধ্য হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। অতঃপর আমি নীলাকে নিয়ে বিছানায় চলে গেলাম। তারপর তাকে আমি আমার মতন করে আদর করতে থাকলাম। যদি আমার এমনটাই ইচ্ছে ছিল, কিন্তু আমি কি করব? একটা দুর্ঘটনায় পড়ে নীলাকে আমার বিয়ে করতে হয়েছে। আর আগামীকালকেই নীলার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। নীলা কোটিপতি পরিবারের সন্তান, কিন্তু সে বরাবরই খুব ভালো ছাত্রী ছিল। মেয়েটা যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তখন থেকে নীলার সঙ্গে আমার পরিচয়। মেয়েটা সবসময় আমার থেকে ওরকম দৃষ্টি নিয়ে তাকাতো, কিন্তু আমি কখনো সেদিকে লক্ষ্যই করিনি। আমি তার টিচার, তাই আমি সবসময় তার কাছে টিচার হয়ে থাকতে চেয়েছি। কিন্তু পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে বিয়ে করে নিয়ে আসতে। কি ব্যাপার, তুমি এভাবে আনমনা হয়ে কি ভাবছো? নাকি মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ যে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল, তুমি তাকে বিয়ে করবে বলে কথা দিয়ে রেখেছিলে, আর এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাকে বিয়েটা করে নিতে হয়েছে? না নীলা, সেরকম কোনো কিছুই নাই। আসলে তুমি আমার স্টুডেন্ট ছিলে, আমি তোমাকে সবসময় স্টুডেন্ট চোখে দেখতাম। কিন্তু আজ বাধ্য হয়ে তোমাকে আমার বিয়েটা করতে হয়েছে। তবে জানোই তো, আমরা পুরুষ, সব পুরুষেরই একটা ইচ্ছা থাকে, তারা বিয়ে করে সংসার করবে, বর্ণে রোমান্স করবে। কিন্তু আমার কপালে হয়তো অন্যটা লেখা ছিল, কারণ আজকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর আগামীকালকে তোমার ফাইনাল ইয়ারের এক্সাম। তোমাকে তো আমি একবারই বলেছি এই সব কিছু নিয়ে একদম চিন্তা করবে না। আমি ভালো প্রিপারেশন নিয়ে রেখেছি, আমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এখন কথা না বাড়িয়ে চলো। হ্যাঁ, তাই করো। বলতে বলতে নীলার আমি চলে গেলাম আমাদের কাছে। প্রায় 1 ঘন্টা পর নীলার আমি পাশাপাশি শুয়ে আসছি। তখনই হঠাৎ নীলা আমাকে বলতে লাগলো, আই এম সরি, সত্যি আমি খুবই দুঃখিত এভাবে পরিস্থিতির চাপে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে বলে। দেখো, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। যদিও আমি অনেক দিন আগে থেকেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু যেদিন আমি তোমাকে আমার মনের কথা বলেছিলাম সেদিন তুমি সরাসরি আমাকে না বলে দিয়েছিলে। এরপর থেকেই তোমাকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতে শুরু করেছি। তবে কখনো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তুমি যেদিন আমাকে সরাসরি না বলেছিলে, এরপরে আমি কোনো বয়ফ্রেন্ড জুটিয়ে নিতাম, তাহলে হয়তো আজ আমি তাকে বিয়ে করে নিতাম। তোমার সঙ্গে হয়তো আমার এসব হতো না। দেখো নীলা, এখন এসব কথা বলে মন খারাপ করে কোনো লাভ নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন একটা কাজ করো, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। কফিটা খেয়ে তারপর পড়তে বসবে। তারপর নীল আর কোনো উত্তরের অপেক্ষা না করে সোজা বিছানা থেকে নেমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সে 2 কাপ কফি নিয়ে চলে আসলো। নীলা, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি কি আমার রিকোয়েস্ট রাখবে? যদি রিকোয়েস্ট রাখো তাহলে বলতে পারি। আরে, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তোমার বিয়ে করাবো, তুমি যে কোনো কথা আমাকে বলতে পারো, আর আমি তোমার কথা পালন করার জন্য সর্বদা প্রস্তুত। তুমি বলো, কি বলতে চাও? না মানে, আসলে আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পর আমি আমার বউ কিনে বেলকনিতে বসে চাঁদনি রাতে চাঁদ দেখব আর কফি খাবো। এইটা কোনো কথা হলো? এটার জন্য আমতামতা করতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমি আর নীল দুজনে বেলকনিতে চলে আসি। বেলকনিতে দোলনায় বসে বসে দুজনে দোল খাচ্ছি আর কফি খাচ্ছি। হঠাৎ নীল আবারও আমায় বলে উঠল, নীলা, তুমি যদি কোনো কিছু মনে না করো, তাহলে আমি কি একবার তোমার কোলের উপর আমার মাথাটা রাখতে পারি? আরে, তুমি অনুমতি কেন নিতে চাইছো?
আমি তোমার বিয়ে করাবো। সেটা তো তোমাকে আমি একবারই বলেছি। কোনো সমস্যা নেই, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। তারপর আর কোনো উত্তর না দিয়ে আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এভাবে কখন যে নীল ঘুমিয়ে পড়লো সেটা আমি খেয়াল করিনি। আমি আমার মতো করে গল্প বলে যাচ্ছিলাম। রাত প্রায় 3টার মতো হবে। ঠিক তখনই একটু নড়ে উঠল। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। আর তখনই আমার মনে পড়ল, আমি তো ব্যালকনিতে নীলার কোলে মাথা রেখে শুয়েছিলাম। আর আমি কি সেখানে ঘুমিয়ে পড়েছি? আমি চোখ খুলে দেখলাম, ভেবেছিলাম যেরকম ঠিক সেরকমটাই। নীলা তখনও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার নীলা, এখন রাত কয়টা বাজে? আর কয়টা হবে? এই তো রাত প্রায় 3টার মতো বাজে। আর কি, তুমি তো ঘুমাচ্ছিলে, সজাগ হলে কেন? আরে আমি ঘুমিয়ে পড়েছি, তোমাকে একবার ডাক অন্তত দেবে? তোমার তো আগামীকাল পরীক্ষা, এখন তোমাকে পড়তে বসতে হবে। যাও, রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপর পড়তে বসো। উফ, তোমার সেই এক কথা। তুমি আমার কোলে মাথা রেখে শুয়েছিলে, আমার কি যে ভালো লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু নীল আমার কোনো কথাই শোনে না। সে আমার হাত ধরে টানতে টানতে আমাকে রুমের ভিতর নিয়ে গেল, তারপর সোজা ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমিও আর কোনো কথা না বলে চুপচাপ হাত মুখ ধুয়ে চলে আসলাম। তারপর টেবিলে পড়তে বসলাম। তখন নীল একটা চেয়ার আমার পাশে বসে আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আমি তো পড়তে বসেছি, তুমি এখানে বসে আছো কেন? বিছানায় যদি শুয়ে থাকি তাহলে তো ঘুমিয়ে পড়বো, কিন্তু তুমি একা একা বসে থাকবে নাকি? তাই আমি তোমার সঙ্গে বসে থাকি। তুমি পড়ো, আমি শুনি। তুমি যদি এভাবে আমার সঙ্গে সারা রাত এখানে বসে থাকো তাহলে তো আগামীকাল সকালে ভার্সিটিতে গিয়ে কোনো কাজ করতে পারবে না, শুধু ঘুম পাবে। তাছাড়া পরীক্ষার হলে গার্ড দিতে হবে। তখন কি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে গার্ড দেবে নাকি? দরকার হলে তাই করব, কিন্তু আমি এখন ঘুমাতে যেতে পারবো না, কারণ আমার এত সুন্দর বউটা একা একা বসে পড়াশোনা করবে, আর আমি কি ঘুমিয়ে পড়বো? এটা পারবো না। আমি নিজেকে অনেকক্ষণ বোঝালাম যাতে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। তার সেই একই কথা, সে আমার পাশে বসে থাকবে। আমি পড়াশোনা ঠিকমতো করছি কিনা সেটা বসে বসে শুনবে। সে যেহেতু এভাবে বসে আছে তাই আমি আর তাকে কোনো কিছু বললাম না, কারণ আমিও মনে মনে এমনটাই চাইছি। যতক্ষণ আমি বসে বসে পড়াশোনা করব ততক্ষণ সে যেন আমার পাশে বসে থাকে। তখন প্রায় ভোর 5টা বেজে যাচ্ছিল। তখন আমি নীলাকে বললাম, নীলা, একটা কাজ করো, চলো আমরা দুজনে একটু ঘুমিয়ে পড়ি, কারণ তোমার পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে। এর মধ্যে তুমি যদি 2-3 ঘন্টা ঘুমাতে পারো তাহলে তোমার মাথাটা একটু ফ্রেশ থাকবে, আর মাথাটা ফ্রেশ থাকলে পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, তাই চলো। তারপর আমি আর নীল দুজনে বিছানায় চলে গেলাম। আমি নীলের বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়লাম। নীল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। যখন ঘুম ভাঙলো তখন সকাল 8:30 বাজে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি নীল বিছানায় নেই। আমি তাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। তাই আমি বিছানা থেকে নেমে বেলকনিতে গেলাম, কিন্তু বেলকনিতেও তাকে কোথাও দেখতে পেলাম না। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমের কোথাও পেলাম না। তাহলে নীল গেল কোথায়? আমার একটু একটু টেনশন লাগছে। আমি নীলের মোবাইলে কল দিলাম, কিন্তু তার মোবাইলটা রুমেই রাখা আছে। তাহলে সে কোথায় গেছে? তখনই আমার সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো তখন সকাল 7:30টার মতো বাজে। তাই আমি বিছানা থেকে নিয়ে পড়লাম, কারণ এই বাড়িতে নীলার আমিই থাকি, আমার পরিবার এখানে থাকে না। তাই সকালের নাস্তাটা আমাদের দুইজনকে বান নিতে হবে। কিন্তু আজকে নীলার পরীক্ষা, তাছাড়া সে এখনও ঘুমাচ্ছে। বেচারি তো কোনোদিন রান্নাবান্না এসব করেনি, তাই আমাকে রান্না করতেই হবে। আর সেই কারণেই আমি কিচেনে চলে আসি আর দুইজনের জন্য নাস্তা রেডি করতে থাকি। নীলার কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমি হাসতে হাসতে বলতে লাগলাম, দেখো, তুমি বানালে নাস্তা সেটা খাওয়া যেত না, এমনটা আমি চিন্তা করিনি। আর সেই জন্য আমি নিজের নাস্তা বানিয়ে নিয়েছিলাম। তুমি এক কাজ করো, তুমি ফিরে এসে আসো আর তাতে নাস্তা খেয়ে আমাকে উদ্ধার করো।
হয়নি কিছুই, তবে আমি শুধু তোমাকে দেখছি, তুমি না সত্যি অনেক সুন্দর। আর তোমার ওই ঠোঁট দুটো, এগুলো আরও সুন্দর। কথাটা বলতে মেয়েটা লজ্জা পেয়ে মুখটা আমার বুকের উপর লুকিয়ে নিতে চাইছিল, কিন্তু আমি তাকে সেই সুযোগটা না দিয়ে তার ঠোঁট দুটো আমার দুই ঠোঁটে দখলও নিয়ে নিলাম। প্রায় 2 মিনিট কিস করার পর আমি তাকে ছাড়লাম, কিন্তু আমি নীলাকে ছেড়ে দিয়েও সে আমাকে ছাড়তে চাইছে না। সে আবারও আমার মাঝে নিজেকে বিলে দিতে লাগলো। এভাবেই চলতে থাকলো আমাদের ভালোবাসার গল্প।